একই শক্তিতে ৫-৬ ঘন্টা ধরে উপকূল অতিক্রম করল ঘূর্ণিঝড় রিমাল। আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। বাঁধ ভেঙে ও জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত। ক্ষতি যে কত হবে তা তো করতে পারবো না। মাছ একবারে চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো, করার কিছু আছে? এই গাছ গোছালি ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বর দরজায়। রাতে 10:30-11টা থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। রাজধানীর সড়কে বাসের একচ্ছত্র আধিপত্য। চালক হেলপারের স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি নগরবাসী। শৃঙ্খলা ফেরাতে সমন্বিত প্রশাসনিক তৎপরতার তাগিদ। বিভিন্ন কোম্পানির বাস চলছে এবং একই কোম্পানির মধ্যে অনেক মালিক আছে, তো সেখানে রেষারেষি তো থাকবেই। তো এই কারণেই এই শুধুমাত্র চালকের ওপর দোষটা চাপালে হবে না, আমার সিস্টেমটা তো বিজ্ঞানসম্মত হতে হবে। অবশেষে চেক জালিয়াতির মিথ্যা মামলা তুলে নিল টঙ্গীর রফিক। ফেরত দিলেন জামানতের ব্ল্যাঙ্ক চেক। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার করায় ভুক্তভোগীদের কৃতজ্ঞতা। যমুনা টেলিভিশনে একটা নিউজ হয়েছিল, নিউজের পরে আমার নামে যে 36 লক্ষ টাকার মামলা দিয়েছিল, আমার এই মামলাটা রফিকুল ইসলাম উঠায় নিচ্ছি। ওনার কাছে আমি করণীয় ভিক্ষা চাই যে আমার জিনিসটা আমার ফিরিয়ে দেয়। কোর্ট থেকে উঠায় এলাইছে, এখন আমাদের একটা চেক দিয়ে বুঝাই দিচ্ছে, আর 2টা চেক উনি রেখে দিচ্ছে। বুধবার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ সময়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ত্রিশালে সাবেক 3 চেয়ারম্যানের সন্তানদের উত্তরাধিকারের লড়াই। কোরবানির ঈদ উপলক্ষে শেরপুরে চাহিদা বেড়েছে দেশি গরু ছাগলের। জেলায় এবার 300 কোটি টাকার গবাদি পশু বিক্রির আশা খামারিদের। চট্টগ্রামের এক বাস আটকে রাখে শত শত যানবাহন। পেছনের লোকজন হয়তো জানেনই না কেন তারা আটকে আছেন, অথচ আটকে থাকার কারণ এই সামনে থাকা কয়েকটি বাস। ঢাকার রাস্তার প্রতিদিনকার চিত্র আসলে এমনই। এই যে বিরক্ত, এই যে ভিতরে ঢুকাই দেওয়া বসে রয়েছে। এই সাইডে বাসগুলো, লোকাল বাসগুলো ওটা আঁকাবাঁকা করে দাঁড়িয়ে থাকে, এই জন্য জ্যাম বেশি হয়। নগরের রাস্তায় একচ্ছত্র অধিপতির নাম বাস। চলা বা থামা সবটাই নির্ভর করে চালকের মর্জির উপর। বাসের ঘেঁষাঘেঁষিতে আতঙ্কে যাত্রী, পথচারী কিংবা পাশাপাশি চলা অন্য বাহনের চালক। রেষারেষি এমন পর্যায়ে পৌঁছায় কখনো কখনো ঘটে প্রাণহানির ঘটনা। অনেক সময় গ্লাস ভেঙে যায়, অনেক সময় বডির সাথে লেগে আওয়াজ করে। একই কোম্পানির বাস পাল্লাপাল্লি করার কারণে 2 বাসে একসাথে লাগে আপনার জানলা ভেঙে প্রায় আমার হাতে পড়ছিল। 2টা মানে এইদিকে এসে চাপতে গিয়ে এইদিকে একদম অনেক ক্রস হয়ে গেছে, যার কারণে পড়ে দিতে ধরছিলাম। এমনভাবে বা পাশে চাপায় দেয়, আসলে বাইক বের হওয়ার কোনো সুযোগ থাকে না, আর হুট করে চলে আসে, কোনো সিগন্যাল দেয় না। 2টা আজমেরি গাড়ি ছিল, তো তারা ওরা 2টা পাল্লাপাল্লি করে এখান থেকে একটা নিয়ে একটা গ্লাস ভেঙে চলে গেছে। এর চেয়ে আরও প্রশস্ত 8 লেনের রাস্তা এয়ারপোর্ট রোড। এখানেই বা জটের কি কারণ? এখানেও সেই বাস খিলক্ষেত পয়েন্টেই যার স্পষ্ট চিত্র। চাপ সামাল দিতে পোক্ত ব্যারিকেড দিয়ে বাস দাঁড়ানোর আলাদা ব্যবস্থা করেছে পুলিশ, তবুও তারা মানে না কোনো নিয়ম। বাসবের মধ্যে মহাখালীগামী গাড়িগুলো বাসবে দিয়ে আসে, আসার পরে ওই গাড়িটা আবার মহাখালীর দিকে টার্ন করে। আবার মেন ফ্লোর যে গাড়িটা যেটা বাড্ডার দিকে যায়, দুটো এই সিগন্যালে এসে ক্রস কানেকশন সৃষ্টি হয়। কিন্তু তারা এত অনিয়ম করে কেন? বাস মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ চালক বাড়তি টাকা উপার্জনের নেশায় কেমন ভুলে যায় নিয়ম আইন সব। আগে গেলে 2-1টা প্যাসেঞ্জার পাওয়া যায়, এই ছাড়া আর কিছু না। ওই মোল্লার ধর্ম সেতুন্দি একজনে ধরেন গ্যাপ ধরছে, কারণ উনি ওনার গ্যাপ তো ছাড়বো না। উনি পিছনে থাকবো, পিছনে গাড়ি পিছনে যেতে হবো না, তার ওনার গ্যাপ তো উনি ছাড়বো না। এগুলি অবস্থা। উনি পিছনে থাকবো, পিছনে গাড়ি পিছনে যেতে হবো না, তার ওনার গ্যাপ তো উনি ছাড়বো না। এগুলি অবস্থা। আগে গেলে কি হয়? আগে গেলে কি টাকা বেশি দেয়? টাকা বেশি দেয় না, অনেকে বুঝতে চায় না, আগে দেয় না, সব ব্যাপার তো একটা। আগে গেলে টাকা বেশি না, মানে ইনকামটা দুজন যাত্রী ওঠে বেশি। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান, তার মতে চালকদের এই অসুস্থ মানসিকতার জন্য অনেকটা দায়ী মালিকরাও। যে যাত্রী ধরার জন্য যে প্রতিযোগিতা, যে রেষারেষি, সেটা কিন্তু আমরা দেখি। তো সেই রেষারেষিটা আসলে কমাতে হলে আমি যেভাবে দেখি যে আমাদের আসলে অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে। বাসবের কথা আমি বললাম, সেটা আমরা এখনও বিজ্ঞান ভিত্তিক করতে পারিনি। অনেক জায়গায় বাসবেই নাই। আপনার
এবং বিশেষ করে আমাদের একই রুটে যে বিভিন্ন কোম্পানির বাস চলছে এবং একই কোম্পানির মধ্যে অনেক মালিক আছে, তো সেখানে রেশারেশি তো থাকবেই। তো এই কারণেই এই শুধুমাত্র চালকের ওপর দোষটা চাপালে হবে না, আমার সিস্টেমটা তো বিজ্ঞানসম্মত হতে হবে। অনিয়ম করতে করতে একসময় তা অভ্যেসে পরিণত হয়, আর এই অভ্যেস বদলাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বাস থামার জন্য পর্যাপ্ত বাস বে তৈরি করা যেমন দরকার, একই সঙ্গে দরকার চালকদের আগ্রাসী মনোভাব দূর করা, আর তার জন্যে কঠোর প্রশাসনিক নজরদারিও বেশ জরুরি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা ঘূর্ণিঝড় রিমালের আরও খবর জানবো। এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলের রিমালের আঘাতের ক্ষয়ক্ষতির চিহ্ন। বাগেরহাটে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোংলার অনেক জায়গায় তলিয়ে গেছে চিংড়ির ঘের। এছাড়া ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে, গাছপালা উপড়ে গেছে অনেক স্থানে। ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি। গত রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলে এই অঞ্চলের। ক্ষতি যে কত হবে তা তো ক্ষতি পারবো না। ওই মাছ একবার চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো, করার কিছু আছে? এই গাছ গোছালি ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বর দরজায়। রেমান যে আকারে ধারণ করে আসছে এবং রাতের 10:30 11 থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। ঠিক আছে, মানুষের খুব আতঙ্কের ভিতরে ছিল। তাণ্ডব চলেছে লক্ষ্মীপুরেও। গতকালের ঝড়ে কমলনগরের নাসিরগঞ্জে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, অনেক স্থানে জলবন্দী বাড়িঘর। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে ক্ষণে ক্ষণে। চরম দুর্ভোগে প্রান্তিক মানুষ। এদিকে বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা, ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হবে। শুরুতে আমরা লক্ষ্মীপুর একটু যেতে চাই। আরও একবার আছেন আনিস কবির। আনিস, আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? নিম্নাঞ্চলগুলোর অবস্থা একটু জানতে চাই। মধু, আসলে আপনি জানেন যে আমরা গতকালকে থেকে এবং সারা রাত্রি যেটি দেখেছি যে এই ঘূর্ণিঝড় যেটি ছিল, এই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাবে কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু এখন যতই ওয়েদার আছে ততই কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছে এবং আকাশে একটু গুমোটে ভাব রয়েছে। তবে এই বৃষ্টি এবং ওই যে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার যেটি মেঘনার যে নদী ভাঙ্গন যেটি রয়েছে, সেই ভাঙ্গনের কারণে বিভিন্ন স্থানে লোকালয়ে পানি ঢুকে এখন বর্তমানে মানবতা এক ধরনের বেশ কয়েকটি গ্রামের মানুষের মানবতার জীবনযাপন করছে। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা এখন কোনো সহযোগিতা পায়নি, না পাওয়ার কারণে তাদের বর্তমানে তারা এখন মানবতার জীবনযাপন করে চলে আসছেন। তবে এদিকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু লক্ষ্মীপুরের যে ক্ষয়ক্ষতি হওয়ার তেমন কোনো বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানিয়েছেন। তবে এদিকে যদি মেঘনার যে কমলনগর যে বাঁধটি, বেড়িবাঁধটি এবং রামগতি উপজেলার যে বেড়িবাঁধটি, এই বাঁধটি যদি সংস্কার করা হয় তাহলে এই কমলনগর এবং রামগতি উপজেলার বাসী এই যে কোনো মুহূর্তে জোয়ার এবং উত্তাল ঢেউ কিন্তু প্রভাব থেকে মুক্তি পাবে বলে তারা জানিয়েছেন। মধু, অর্থাৎ লক্ষ্মীপুরে বড় কোনো অসুবিধা হয়নি এখন পর্যন্ত। আপনাকে ধন্যবাদ আনিস। আমাদের নোয়াখালী থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন মোতাসিম বিল্লাহ সবুজ, তার কাছে যাচ্ছি। সবুজ, ঝড় এবং জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি সেখানটা কেমন হয়েছে আপনার? আমি এখন যে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব, সে প্রভাবে প্রচন্ড ঝড়ো বাতাস পড়ছে এবং সে সাথে বৃষ্টি আছে এবং আমি নিশ্চয় দেখাতে পাচ্ছি নোয়াখালীর যে মেঘনা নদী, সেই নদীর কি অবস্থা। সেখানে উত্তাল ঢেউ এবং বড় বড় ঢেউ তীরে আসতে পড়ছে এবং আমার পিছনে নদীর তীরে যে বাড়িঘরগুলো ছিল গতকাল ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাবে যে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যে 4 থেকে 5 ফিট উচ্চতায় পানি উঠে গেছে, সেই প্রভাবে মানুষের ঘর বাড়ি তলিয়ে নিয়ে গেছে এবং এখানকার ঘর বাড়িগুলো ভেঙে গেছে। এবং আসলে নোয়াখালী উপকূলের যে হাতিয়া
সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের আতঙ্কের বিষয় হচ্ছে জোয়ার। এখন নদীতে ভাটা, তাই ভাটার অবস্থা এমন দেখতে পাচ্ছেন। আর এখন বেলা 11টার পর জোয়ার হবে এবং এই 11টার জোয়ারে আসলে কি অবস্থা হয় সেটা নিয়ে উপকূলের মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আসলে এই ঘূর্ণিঝড় যতটা না ক্ষতি করে উপকূলের মানুষকে, জোয়ারের পানির চাষ বেশি ক্ষতি করে। কেননা জোয়ারের পানির ফলে মানুষের নোয়াখালীর যে মেঘনা নদীর যে বিচ্ছিন্ন চর রয়েছে, যেমন বিজুদ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর, এই এলাকাগুলোর প্রায় 40,000 মানুষ পানিবন্ধ রয়েছে এবং এই এলাকায় নদীর মাঝখানে হওয়ার কারণে এই চরগুলোতে মানুষ বসবাস করে, কিন্তু এখন পর্যন্ত এই চরগুলোতে কোনো বেড়িবাঁধ নেই। এছাড়া নদীর উপকূলে যে মানুষগুলো বসবাস করে, বিশেষ করে হাতিয়ার, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জের এইসব বিভিন্ন চরগুলোতে এখানের মানুষজন এখনো আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছেন তারা এখনো তাদের বাড়ি ঘরে ফিরেননি। তো একটা জিনিস বলে রাখি যে এই ধরনের যে এবং তারা মানিয়ে নিচ্ছেন যে এই ধরনের দুই একবার জলোচ্ছ্বাস আসবে। তবে এখন থেকে বেলা 11টার পর জোয়ারের পানিতে কি ধরনের মানুষের ক্ষতি করে সেটি আসলে এখানকার মানুষ দেখাই যাচ্ছে। নোয়াখালীতে ঝড় এখনো বইছে। আপনি নিরাপদে থাকবেন। মোতাসিম, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাজীপুরের টঙ্গী এলাকার সেই রফিক বেশ কিছু মানুষের নামে করা মিথ্যা চেক জালিয়াতির মামলা তুলে নিয়েছেন। ফেরত দিয়েছেন সুদে টাকা দেওয়ার সময় জামানত হিসেবে নেয়া ব্ল্যাঙ্ক চেকও। সেসব চেকের কপি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। দাবি উঠেছে যাদের নামে এখনো মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহারের। টঙ্গী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন রানা হোসেন। মে মাসের 4 তারিখ ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের টঙ্গী এলাকায় সুদ ব্যবসা ও মিথ্যা চেক জালিয়াতি মামলার ফাঁদ, এই শিরোনামে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। প্রতিবেদনে দেখানো হয়েছিল রফিকুল ইসলাম রফিক নামের এই ব্যক্তি মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুদ ব্যবসা আর মিথ্যা চেক জালিয়াতি মামলায় ফাঁসিয়ে নিঃস্ব করে চলেছে। আর এসব করেই টঙ্গী এলাকায় কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। আমার ঠিক পেছনের এই 4তলা ভবনটি রফিকের, আর তার পাশেই আরও একটি 10তলা ভবনের কাজ শুরু করেছেন তিনি। এমন সংবাদ প্রচারের পর কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে রফিকের। টঙ্গী এলাকায় সরেজমিনে ঘুরে জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকজনের নামে করা মিথ্যা মামলা তুলে নিয়েছেন তিনি। ফেরত দিয়েছেন সুদে টাকা দেওয়ার সময় জামানত হিসেবে নেয়া কয়েকটি ব্ল্যাঙ্ক চেকও। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টঙ্গীর মোরকুন এলাকার অনেকে। যমুনা টেলিভিশনে একটা নিউজ হয়েছিল, নিউজের পরে আমার নামে যে 36 লক্ষ টাকার মামলা দিয়েছিল, আমার এই মামলাটা রফিকুল ইসলাম উঠায় নিচ্ছি। আমি একটা অনেক হয়রানির মধ্যে ছিলাম, এই মামলাটা রফিকুল ইসলাম উঠায় নিচ্ছি। আমি একটা অনেক হয়রানির মধ্যে ছিলাম, এখন আমি একটু মুক্তি অবস্থায় আছি, ভালো আছি। এইগুলো 36 লক্ষ টাকার চেক আর এই লোক 3,82,000 টাকার চেক। এখন মামলা সে উঠায় নিছে। এটা দিয়েছে 26 লক্ষ টাকার চেক, মানে পুরোটাই আমাদের কোর্ট থেকে উঠায় এলাইছে। এখন আমাদের একটা চেক দিয়ে বুঝাই দিচ্ছে আর 2টা চেক উনি রেখে দিচ্ছে। এর বাইরেও এখনো অনেক মানুষ রফিকের মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরছেন। তাদের একজন মিসির আলী অন্য এক ব্যক্তিকে দিয়ে রফিক তার নামে 65 লাখ টাকার মিথ্যা চেক জালিয়াতির মামলা করেছেন বলে অভিযোগ। 65 লাখ টাকার মামলা দিছে আমার নামে এই ইদ্দিস সাপরে দিয়া, কিন্তু ইদ্দিস সাপরে আমি চিনিই না, এই রফিক সাহেবের বাগনি জামাই হয়, হ্যারে দিয়া মামলাটা দেওয়া হয়েছে, মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে। তা আমি ইদ্দিস সাপরে ফোন দিছিলাম, পরে আপনি রফিক সাহেবের লগে যোগাযোগ করেন, হ্যাঁ টাকা পাওনা আছে, ওই টাকাটা দিয়ে দেন। আমি চাই সুস্থ বিচার চাই। সবার দাবি বাকিদেরও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক। আমি বুঝতে পারি না যে উনি আমার লোক এরকম প্রতারণা করবে। উনি পাওয়ার নিচ্ছে, পাওয়ার নেবার এখন এরকম করে নিচ্ছে। কিন্তু আমি অনেক ওনার ভিক্ষা চাইছি ওনার কাছে। আমি এখনও ওনার কাছে আমি করণীয় ভিক্ষা চাই যে আমার জিনিসটা আমার ফিরাই দেও, কারণ আমার এই 1 কাঠা বাড়ি। আমরা চাই সবারটা যেন সুন্দর মতো বিচার করে যাক, আর এবং এটা সুস্থভাবে একটা বিচারক, যে উনি যেন এই মানুষের যেন হয়রানি না করে। এরই মধ্যে রফিকের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তার নামে মামলা করেছেন আরও বেশ কয়েকজন। জানা গেছে স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিনের মধ্যস্থতায় কয়েকজনের চেক ফেরত দিয়েছেন রফিক। বিষয়টি নিয়ে কাউন্সিলরের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে, এমনকি রফিকের সাথেও বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। আর কদিন বাদে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। শেষ সময় ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা।
প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে ভোটের মাঠে বাড়াচ্ছে উত্তেজনা। ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ হলে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ উত্তেজনা। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রংপুরের গঙ্গাচড়ায় প্রার্থী ও সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা ভোটের মাঠে। স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ গেছে নির্বাচন কমিশনে। ভোটকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ দাবি সেই প্রার্থীর। কিছু কিছু প্রার্থী আছে তারা ইতিমধ্যে বলে বেড়াচ্ছে যে আমি 2-1টা ভোট পেলেও চেয়ারম্যান। দেখা যায় এখানকার মাননীয় সংসদ সদস্য অলরেডি গতকালকেই সে তার ভোট চেয়েছে স্টেজে, যদিও এটা আইনত দণ্ডনীয় অপরাধ। দলীয় প্রার্থী যদি নৌকা নাই, তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে একটা ভোট হলে তারা চেয়ারম্যান হবে। নির্বাচনে হয়তো যদি প্রভাব খাটায়, তাহলে হয়তো বা সুষ্ঠু ভোট নাও হইতে পারে, এইটাই আমাদের একটা আশঙ্কা। যারা এসব বলে, অপপ্রচার করে, তারা ভাবে যে সরকারের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এসব বলে। আমি মনে করি এই লোকগুলো গণতন্ত্রে বিশ্বাস করে না। এদিকে নেত্রকোনার হাওড়াঞ্চলের 3 উপজেলায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে প্রচারণায় বাধা দেওয়া সহ রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি শতভাগ আশাবাদী যে আমাকে পরাজিত করতে পারবে না কেউ, কারণ আমার সাথে খালেদা অপমর জনতা আছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হোক, আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং ভোট দিয়ে গড়ে আসতে পারে, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচন সুষ্ঠু হলে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী সাধারণ ভোটাররা। এলাকার উন্নয়নের দিক থেকে আমরা যাকে কাছে পাবো তাকে আমরা ইনশাল্লাহ ভোট দেব। আমরা চাচ্ছি এমন একজন সৎ ব্যক্তি উপজেলা নির্বাচন জয়লাভ করুক, এটাই আমাদের আশা। আগামী 29 মে ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ করতে কাজ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনের আলোচনায় সাবেক 3 চেয়ারম্যানের 3 সন্তান। ভোটাররা বলছেন এবার ত্রিশালে হবে উত্তরাধিকারের লড়াই। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। চেয়ারম্যান পদে লড়বেন তারাও। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ঘুরছেন গ্রামগঞ্জে। ত্রিশাল উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের ছেলে জাহিদুল ইসলাম সরকার জুয়েল মাঠে নেমেছেন পিতার দেখানো পথ ধরে। কই মাছ প্রতীকে ভোট চাইছেন তিনি। সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবিদিনের ছেলে যুবদল নেতা মাজারুল ইসলাম জুয়েল ভোট চাচ্ছেন দোয়াত কলম প্রতীকে। পিতার পথ ধরে হাঁটতে চান তিনিও। সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা প্রয়াত আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাতও কাপ পিরিচ প্রতীকে আছেন চেয়ারম্যান পদের লড়াইয়ে। এমন উত্তরাধিকারের লড়াইয়ে জমে উঠেছে নির্বাচন। বাবার পরিচয়ের শুধু নয়, শুধু আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমার দলীয় পরিচয় আছে। আমি 23 বছর যাবৎ রাজনীতি করছি এবং রোদে বৃষ্টিতে ভিজে হামলা মামলার শিকার হয়ে আজকে 23 বছর পরে আমি মানুষের কাছে ভোট চাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছি। আমার পিতা ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি তার পথেই বা দেখেছি সে কিভাবে এই উপজেলাকে বা নাগরিক সেবায় নিয়োজিত ছিল, সেটার অভিজ্ঞতাই কিন্তু আমরা কাজে লাগাতে চাই। আমার বাবা একবার সংসদ সদস্য, 2বার উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। আমি ওনার সন্তান হিসাবে জনগণের কাছে আমি আশাবাদী যে ওনারা আমাকে নির্বাচিত করবেন এবং আমি আমার বাবার মতো সেবা করতে চাই। চেয়ারম্যান পদে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও। ত্রিশালের মানুষ সর্বোপরি সর্বমহলেই একটা সাড়া জেগেছে, আমাকে আনারস মার্কা ভোট দিবে এই কামনা এবং আশা করতেছি। জনগণ সঠিক রায় দিবে এর আমি শতভাগ আশাবাদী এবং আমি বিজয়ী হব এরও আমি অন্তর থেকে শতভাগ আশাবাদী। ভোটাররা বলছেন হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে ভেবেচিন্তে বেছে নেবেন পছন্দের প্রার্থীকে। জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি, সেরকম যোগ্য প্রার্থী। মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাবেন এবং আমরা যেন বলতে পারি যে হ্যাঁ, আমরা একটা গর্বিত সন্তান পেয়েছি যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান। উপজেলা নির্বাচনে ভালো একজন প্রার্থী চাই, যার দ্বারা আমাদের ত্রিশাল পরিবর্তন হবে। ত্রিশাল উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। জমজমাট প্রচারণা থাকলেও এখন ভোটারদের ভোট কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা শেরপুরে চাহিদা বেড়েছে দেশীয় জাতের গবাদি পশুর।
মানব দেহের জন্য ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় বলে দাবি খামারিদের। এবছর জেলায় প্রায় 50,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। কোরবানির হাটে চাহিদার তালিকায় থাকে দেশীয় জাতের গবাদি পশু। কোনো রকম ভ্যাকসিন বা স্টেরয়েড ছাড়া গরু মহিষের কদর সবচেয়ে বেশি। সীমান্ত ঘেঁষা জেলা শেরপুরের গারোপাহাড় এলাকায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুপালন করা হয়। অবারিত গোচারণ ভূমি ও গোখাদ্যে ভরপুর এসব এলাকার গরুর চাহিদা এবার ঈদেও। খামারিদের দাবি বাড়তি খাবার না দিয়ে পাহাড়ি অঞ্চলের লতাপাতা ঘাস খেয়েই মোটা তাজা করা হয় গবাদি পশুগুলো। আমরা কোনো কিনা খাদ্য খাওয়াই না, এতে আমাদের খরচও কম, গরুর স্বাস্থ্যও ভালো আছে। লতমত খাওয়ার জন্যই গরুর পুষ্টিকর বেশি, শক্তি বেশি, কোনো অসুখ বিসুখ নাই। আমরা ঘাসই খাওয়াই, আমরা গরু ঘাস খাই পালাও। তবে বন্য হাতির কারণ খাওয়ার জন্যই গরুর পুষ্টিকর বেশি, শক্তি বেশি, কোনো অসুখ বিসুখ নাই। আমরা ঘাসই খাওয়াই, আমরা গরু ঘাস খাই পালাও। তবে বন্য হাতির কারণে মাঝে মাঝে সমস্যার মুখে পড়েন রাখালরা। তবে সংকট কাটিয়ে এবছর লাভবান হবে বলে আশা খামারিদের। আমার গরুর স্বাস্থ্য ভালো আছে, আশা করি ঈদে ভালো দাম পাবো। পাহাড়ি আনি হাড়ি দিয়ে হাতির মাধ্যমে খাওয়াটা লয়ে যাই আমরা। সীমান্ত অঞ্চলের খামারিরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্যান্য এলাকায় যেমন দানাদার খাদ্য কিংবা অন্যান্য স্টেরয়েড জাতীয় খাদ্য খাওয়ানোর ফলে একটা ভয় থাকে, আমার এই এলাকার গবাদি পশুর সেদিক থেকে নিরাপদ। তো আমি আশা করি যে যদি আমার এই খামারিরা সীমান্তবর্তী এলাকা বন্ধ রাখা যায়, তাহলে কুরবানির সময় খামারিরা পশু যথাযথ মূল্য পাবে। এবছর জেলায় 50,000 গরু প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে এলাচের দাম বেড়ে দ্বিগুণ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে রেকর্ড 4,000 টাকা দরে, খুচরায় আরও বেশি। পর্যাপ্ত আমদানি এবং মজুদের পরও লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ব্যবসায়ীরা। কোরবানি ঈদ সামনে রেখে অন্যান্য মশলার দামও সেখানে চড়া। কখনো কেজিতে 50 টাকা কমলে পরদিন বাড়ছে 200 টাকা। গত কয়েক মাস ধরেই এভাবেই দাম উঠানামা করছে এলাচের। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোববার পর্যন্ত মানভেদে এলাচ বিক্রি হয়েছে 2300 থেকে 4000 টাকা পর্যন্ত। কদিন আগেও দাম ছিল অর্ধেকেরও কম। পর্যাপ্ত আমদানি ও মজুদের পরও মূল্য বৃদ্ধির জন্য ডিউ প্রথা অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। ডলার সংকটের কারণে তো আমাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। মাল দুইটা আসতে পারতেছে না, দুইটা মেলসি দিতে পারতেছে না। এলাচিটা কেউ ওই সিলিপ বেছে, এইটা বেছে, সেটা বেছে, বেচাকিনি করে, কোনো কাজ নেই তো। হয়েছিল ব্যবসায়ীরা ওরা এখানে 4000, 3900, 4200 এইভাবে কি দিছিল, বেচাকিনি খরচা ট্যাট করতেছে, কিন্তু ওইটাতে কোনো আদৌ মাল নাই, শুধু কাগজ বিক্রি করছে। এলাচ আজকে 4000 টাকা কেজি, আগামীকাল হয়তো সেটা 3500 টাকায় বা এমনকি 3000 টাকা হয়ে যায়। আবার তারপরের দিন দেখা যায় সেটা আবার 4000 টাকা হয়ে যায়। এই যে অব্যবস্থাপনা এলাচের ক্ষেত্রে, সেটিকে আমার মনে হয় শৃঙ্খলার মধ্যে আনা উচিত। এদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব গিয়ে পড়ছে খুচরা বাজারে। বিভিন্ন খরচ যুক্ত করে খুচরায় দাম রীতিমতো ক্রেতার ধরাছোঁয়ার বাইরে। ডলার দাম বাড়ি গেছে, এই জন্য মালও দাম বাড়ি গেছে, এরকম বলছে আর কি। যেরকম বলে এরকম আমরা কিনে আনছি, আমাদেরকে এরকম ব্যস্ত আসছে। এখান থেকে গোড়ায় দাম বাড়তে নেই, এখানে ট্রেড করে দিন না, কিন্তু আগে কম ছিল, একটু ট্রেডের কারণে একটা দাম বাড়ে গেছে। তো এরকম ওঠানামা করলে তো মানুষের একটা স্থিতিশীল থাকে না। কেউ বলে যার দাম বেশি দিচ্ছেন, কম নিলে তো কেউ বলে না, হয়তো কালকে ছিল এত টাকা, আজকে এত বেড়ে গেছে কেন। বিভিন্ন ধরনের কি জবাবদিহিতা করতে হয়। লাগামহীন মূল্যবৃদ্ধির পর থেকে খাতুনগঞ্জের আড়তদার ও পাইকাররা মজুদ আছে বলেই স্বীকার করছেন না। জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের ভয়ে অনেকে দোকান অর্ধেক বন্ধ রাখছেন, অনেকে পাহারা বসিয়েছেন। কোরবানি ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। এই এলাচটা ছিল মনে করেন যে 2600 টাকা, এখন 3200 টাকা।
জিরা যেটা কিন্তু 600 এখন 750 না সিন্ডিকেট মেন্ডিকেট এটা আমরা বলতাম না, কারণ বাজার ডেলি বাড়ে এইটা বলতারি। কমতির বাজার দেখি না, সবই দেখি বাড়ে। এই সিন্ডিকেট না ভাঙলে কি আসলে ভুক্তভোগী কিন্তু আমরা সাধারণ জনগণ, কিন্তু সিন্ডিকেটটা তো এদের জন্য আমরা কিছু করতে পারি না। অতএব এটা যদি উপর মহল যদি একটা তদারকি করে তাহলে তো আশানুরূপ ফল পাওয়া যাইতে পারে। কোরবানি ঈদ সামনে রেখে এলাচের মতো হলুদ, শুকনো মরিচ, জিরা সহ প্রায় সব মশলার দাম ঊর্ধ্বমুখী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সকাল থেকেই বন্ধ আছে মেট্রো রেল। আগারগাঁও স্টেশনে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। তিথি, কি কারণে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে? অফিসগামীরা তো ভোগান্তিতে পড়েছে, তাদের অবস্থা কি? মধু, সকাল কিন্তু ভোর 7:20 থেকে কিন্তু মেট্রো রেলের যে আগারগাঁও স্টেশন আছে এখান থেকে কিন্তু বন্ধ রয়েছে। বলতে গেলে মেট্রো রেলের কিন্তু পুরো লাইনটাই কিন্তু এখন বন্ধ রয়েছে। যদি বলি যে ভোগান্তি, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে, ঢাকাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই বৃষ্টিতে কিন্তু বলতে গেলে সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছে অফিসগামী যাত্রীরা। তারা বলছে তারা কিন্তু জানতো না আগে থেকে যে হচ্ছে মেট্রো রেলে এরকম সমস্যা। মেট্রো রেল কর্তৃপক্ষ, মেট্রো রেলে এখানকার আগারগাঁওয়ের যে হচ্ছে অফিসার রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে কিন্তু ভোর 7:20 থেকে হচ্ছে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। কখন এটা ঠিক হবে তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তারা বলেছেন যে কখন সেটা ঠিক হবে এখন পর্যন্ত তারা জানেন না। তারা চেষ্টা চালাচ্ছেন সর্বোচ্চ। একই সাথে এই অফিসগামী যাত্রীদের কিন্তু ভোগান্তি তুঙ্গে, বলতে গেলেই চলে যে তারা কিন্তু জানতো না। তারা এই মেট্রো স্টেশনে আসার পরে এই মুষলধারের বৃষ্টিতে কিন্তু বিপাকেই পড়েছেন। তারা কেউ এখান থেকে হচ্ছে নানান রাইড শেয়ার কিংবা হচ্ছে নানান ধরনের সিএনজি নিয়ে হচ্ছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের চেষ্টা করছে। একই সাথে হচ্ছে তারা আমাদের জানিয়েছেন যে হচ্ছে এই হঠাৎ প্রায়ই মেট্রো রেল বন্ধের কারণে কিন্তু তাদের প্রায় দুর্ভোগ পোহাতে হয়। মধু, যেখানে আপনাকে ধন্যবাদ তিথি, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো বাংলাদেশ। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপের স্কোয়াডের থাকা সদস্যদের নতুন জার্সি পরিহিত একটি গ্রুপ ছবি পোস্ট করে বিসিবি। টাইগারদের বিশ্বকাপ মিশনের খবর সংগ্রহে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। কেমন হলো লাল সবুজের জার্সি? ডালাস থেকে সেই খবর জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি আপনারা এর মধ্যে দেখে ফেলেছেন। যে জার্সি নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। প্রতিবারই বিশ্বকাপ সমালোচনা হয় সেই জার্সি নিয়ে। আমাদের জার্সিটা দেখতে একটু সময় লেগেছে, অন্য দেশগুলো কিন্তু অনেক আগে দেখিয়েছিল। বিশ্বকাপ জার্সিটা আমাদের হাতেও এসছে, আমরা আসলে দেখতে চাই। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, বখতিয়ার ভাই, তিনি জার্সিটা পেয়েছেন। ভাইয়াকে অভিনন্দন, জার্সি পেয়েছেন। আমরা আসলে জার্সিটা দেখতে চাই কেমন হয়েছে। এবার জার্সিটা আমরা এর আগেও দর্শক বলেছিলাম যে লাল সবুজের বাইরে আরেকটা রং ব্যবহার করা হবে জার্সিতে। সেই রংটা আমরা বলতে পারিনি সেটা কী রং। এখন আমরা জার্সিটা হাতে পাওয়ার পর সেটা স্পষ্ট হয়ে গেছে। একটা সোনালি রং ব্যবহার করা হয়েছে, সেটা হাতের যে কোণা রয়েছে দুই দিকে ব্যবহার করা হয়েছে, এই জায়গাটাই ব্যবহার হয়েছে। আমরা একটু দেখাতে চাই দর্শক, খুব ক্লোজলি যদি দেখার চেষ্টা করেন যে জার্সিটা এবার এরকম, এবং একটা বাঘের টেক্সচার যে ব্যবহার করা হয়েছে সেটা হাত থেকে এই পর্যন্ত, পিঠের এই পর্যন্ত এসছে, এটা দেখা যাচ্ছে এই জায়গাটায়। আর ভেতরেও একটু বাঘের ওই টেক্সচারটা আছে। মনোগ্রামে কিছু একটু পরিবর্তন হয়েছে, একটা আধুনিকায়ন হয়েছে মনে হয়েছে, একটি বিশেষ কিছু ব্যবহার করা হয়েছে মনোগ্রামটিতে। আর টি20 ওয়ার্ল্ড কাপের লোগো আছে, সামনে এর কিছু নেই। এবং বিশ্বকাপের পেছন সাইডটা একটু দেখার চেষ্টা করি, সেটা যে বলছিলাম বখতিয়ার ভাই 10 নম্বর জার্সি ওনার। এবং এখানেও এই যে সোনালি কালার যে রঙটা সেটা ব্যবহার করা হয়েছে। এবং যেটা হয়েছে যে আমরা অনেকে ভাবতে পারেন যে রবির বাংলাদেশ দলের স্পন্সর, যারা জার্সি স্পন্সর, তারা কোথায়? বিশ্বকাপের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে রবির নামটা হাতের কোণায় এখানে ব্যবহার করা হয়েছে, সেটাই নিয়ম আসলে। এইভাবেই রবির লোগো ব্যবহার করা হয়েছে। জার্সিটা ভালো, নিশ্চিতভাবে দর্শক আপনাদেরও ভালো লাগবার কথা। বাইরে থেকে শুরুতে অনেকগুলো জার্সির ডিজাইন আমরা পেয়েছিলাম, সেখানে আসলে একটু মনে সন্দেহ হয়েছিল যে কেমন হবে জার্সিটা। কিন্তু হাতে আসার পর যে এটা দেখে মনে হয়েছে, বলতেই হবে হয়তোবা, অনেকেই বলবেন ওয়ান অফ দ্য বেস্ট জার্সি বাংলাদেশের, বলতে হবে হয়তোবা। বখতিয়ার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই কেমন লাগছে জার্সিটা? আমার কাছে অসাধারণ লাগছে, খুবই সুন্দর হয়েছে। এবং আমি প্রথম বাংলাদেশের জার্সি হাতে পেলাম। দেশের বাইরে থেকে নিশ্চয়ই জার্সি পরে খেলা দেখতে যাবেন? অবশ্যই।
যেমনটা বলছিলেন জার্সি ভালো লেগেছে এবং এখন অপেক্ষা হচ্ছে মাঠে বসে সেই খেলাটা দেখার। দর্শক, যেমনটা বলছিলাম যে জার্সি লাল সবুজ যে রংটা ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে একটা সোনালি কালারও ব্যবহার করা হয়েছে জার্সিতে, এবং আশা করা হচ্ছে আপনাদের জার্সিটা ভালো না লাগার কারণ নেই। এবং মাঠে আসলে ক্যামেরায় কেমন লাগে জার্সিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা মাঠে যখন ক্রিকেটাররা মাঠে যাবেন সেই ক্যামেরায় কিন্তু একটা কালার খুব গুরুত্বপূর্ণ। যদিও জার্সি বানানোর সময় এটা মাথায় রাখা হয় যে বাইরে দেখার সাথে ক্যামেরায় কেমন লুক আসছে ক্রিকেটারদের, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিশ্চয়ই দর্শক, জার্সি আপনারাও কেনার চেষ্টা করবেন। যদি অফিসিয়ালি কেনার কোনো অপশন আপনাদের কাছে নেই, নিশ্চয়ই কোনো না কোনোভাবে সংগ্রহ করার চেষ্টা করবেন। এবং লাল সবুজ জার্সিটায় এই জার্সিটা পথ করে উঠবে সেই যুক্তরাষ্ট্রে বা ওয়েস্ট ইন্ডিজে, সেটা নিশ্চয়ই আপনাদের স্বপ্ন। ভালো থাকবেন। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। ভয়াবহ টর্নেডো ও ঝড় তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্যে। প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন, বিধ্বস্ত হাজার হাজার ঘরবাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 লাখ মানুষকে। রোববার ওকলাহোমা, টেক্সাস ও আরকানসাস জুড়ে শুরু হয় তীব্র ঝড়। গতিপথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় টর্নেডো। ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখের বেশি মানুষ। দুর্যোগে আহত হয় অনেকে। ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। গত মাস থেকেই শক্তিশালী টর্নেডো ও ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে শতাধিক কাউন্টি। তেল আবিবে হামাসের রকেট হামলার জবাবে গাজায় রাফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেছে অর্ধশত মানুষের। রাতভর বোমাবর্ষণে টার্গেট করা হয় নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত ক্যাম্পগুলোতে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় তাল আস সুলতান এলাকায়। রাফার উত্তর পশ্চিমের ক্যাম্পটিতে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহ হামলা হয়েছে জাবালিয়া, নুসেইরাত ও গাজা সিটিতেও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকার শরণার্থী শিবিরগুলোয় আগ্রাসনে 24 ঘন্টার কমপক্ষে 160 জনের প্রাণ গেছে। যদিও ইসরায়েলের দাবি হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হয়েছে হামলা। হতাহতের ঘটনা পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজের রায় উপেক্ষা করে গাজায় সাধারণ মানুষের উপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন পুনরুত্থান ঘটছে হামাসের। নিয়মিত পাল্টা প্রতিরোধে নাজেহাল করছে ইহুদি সেনাদের। রণক্ষেত্র থেকে জিম্মিও করছে বেশ কয়েকজনকে। রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা জানান দিল এখনও ফুরিয়ে যাননি তারা, বরং হয়ে উঠেছেন আরও শক্তিশালী। রাফাহ থেকে ছুটে যাচ্ছে একের পর এক রকেট, টার্গেট ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর 228 দিন পর যখন সবাই ধরেই নিয়েছিল হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তখনই ইসরায়েলের বিশাল এলাকা জুড়ে রকেট হামলা চালিয়ে বিশ্বকেই চমকে দিল হামাস। স্থানীয় গণমাধ্যম জানায় তেল আবিব সহ দেশটির কমপক্ষে 30টি এলাকা থেকে শোনা গেছে সতর্কতা সাইরেন। অন্তত 15টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে রাজধানীর আশপাশে। 7 মাস ধরে গাজায় একতরফা আগ্রাসনী চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে গেরিলা পদ্ধতিতে চোরাগুপ্তা হামলা চালালেও দীর্ঘদিন ছিল না হামাসের কোনো সাড়া শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই যেন পুনরুজ্জীবিত হয়ে উঠেছে স্বাধীনতাকামীরা। গেল কয়েকদিন ধরে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংসের বহু ছবি প্রকাশ করেছে সংগঠনটি। এবার ইসরায়েলের ভূখণ্ডেই চালালো হামলা। কাশেম ব্রিগেড জানায় গেল 4 মাসে ইসরায়েলে এটিই সবচেয়ে বড় হামলা হামাসের। হামাস নির্মূলের অজুহাতে প্রায় 18 দিন ধরে রাফায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি পদাতিক বাহিনী। গাজা থেকেও হামাস নির্মূলের দাবি করেছে বেশ কয়েকবার। বিশ্লেষকরা বলছেন হামাসের এই পুনরুত্থান বিশ্ববাসীর কাছে স্পষ্ট করেছে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা। গাজায় নৃশংস অভিযানের বিরুদ্ধে ক্রমেই জোরালো হচ্ছে ইসরায়েল বিরোধী অবস্থান। আইসিজের রাফায় হামলা বন্ধের নির্দেশ কিংবা আইসিসিতে নেতানিয়াহু গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন তারই প্রমাণ। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় নেতানিয়াহু প্রশাসনকে আরও চাপে ফেলতেই হামাসের এই আক্রমণ। তবে অন্য পক্ষ বলছে এই নতুন হামলাকে আগ্রাসন চালিয়ে যাওয়ার যুক্তি হিসেবে দাঁড় করাবে নেতানিয়াহু প্রশাসন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সবচেয়ে কম সময়ে এভারেস্টের চূড়ায় পা রেখে ইতিহাস গড়লেন নেপালের এক নারী শেরপা।
সর্বমোট 24 ঘন্টা 26 মিনিট সময়ে পর্বতে আরোহণ এবং নিরাপদে ফিরে এসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত করেন নিজের নাম। তার এই অর্জন সাড়া ফেলেছে নেপাল সহ সারা বিশ্বে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দুর্গমের শিখরে ওঠার রোমাঞ্চকর মিশনে প্রতি পদে পদে বিপদের শঙ্কা। সেই সব জয় করে নেপালের নারী শেরপা ফুনজো জাংমু লামা গড়লেন অন্যরকম এক রেকর্ড। বেস ক্যাম্প থেকে বুধবার বিকেলে যাত্রা শুরু করেন লামা। পরদিন বৃহস্পতিবার সকালে পর্বতচূড়ায় পা রাখেন তিনি। এ পর্যন্ত তার সময় লাগে 14 ঘন্টা 31 মিনিট। এরপর ফিরে আসেন ক্যাম্পে। সব মিলিয়ে সময় লেগেছে 24 ঘন্টা 26 মিনিট। নারী পর্বতারোহীর মধ্যে যা এ পর্যন্ত সবচেয়ে কম সময়ের রেকর্ড। নেপালি ফুনজো জাংমু লামা পেশায় একজন ট্রেকিং গাইড। নারী হিসেবে সবচেয়ে কম সময়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত তিনি। লামার এই অর্জনে তাকে বরণ করতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। সারা বিশ্বের মানুষ আমার জন্য দোয়া করেছে, শুভকামনা জানিয়েছে। তাদের দোয়াতেই এভারেস্টের চূড়ায় পা রেখেছি এবং সুস্থভাবে ফিরে এসেছি। এর আগে 2021 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে কম সময়ে নারী এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লিখিয়েছিলেন হংকংয়ের সাং ইয়েন হান। তার সময় লেগেছিল 25 ঘন্টা 50 মিনিট। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।